শুভ সন্ধ্যা সবাইকে। আজ 3 ফেব্রুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেল লাইনের দাবিতে সমাবেশ 15 ফেব্রুয়ারি। গতি বাড়াতে বৈদ্যুতিকীকরণে জোর উত্তর পূর্ব সীমান্ত রেলের। বইমেলার ডাস্টবিনে হাসিনার ছবি, আবর্জনা ফেললেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। দিল্লি বিধানসভা ভোটে বিজেপিকে হারানোই লক্ষ্য। আম আদমি পার্টির প্রচারে রাজধানীতে একজাক তৃণমূল সাংসদ। কানাডা, মেক্সিকো চীনা পণ্যের উপর চড়া শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প, পাল্টা প্রতিশোধ জাস্টিন ট্রুডোরও। চন্দ্রশেখরকে বাতিল 1000 টাকার নোটের সঙ্গে তুলনা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর। এবং সর্বশেষ খবরটি হলো পেন্টাগন থেকেও 10 গুণ বড় সেনা কমান্ড সেন্টার গড়ছে চীন। এবারে শুনুন বিস্তারিত খবর। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেল লাইন তৈরির দাবিতে আগামী 15 ফেব্রুয়ারি শিলচরের গান্ধী ভবনে বরাক উপত্যকা ভিত্তিক যে গণসমাবেশের আয়োজন শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে করা হয়েছে, এর সমর্থনে প্রচার অভিযান শুরু হয়েছে। বরাক উপত্যকার সংগ্রামী ব্যক্তি ও সামাজিক সাংস্কৃতিক নাগরিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক ডক্টর অজয় রায় বলেন, বর্ষাকালে ভূমিধসের ফলে পাহাড় লাইন কার্যত রেল যোগাযোগের অনুপযোগী হয়ে পড়ে। সেই সময় প্রায় যাত্রী রেল ও মালগাড়ির যাতায়াত বন্ধ হয়ে পড়ে। কখনো কখনো রেলপথে যাত্রী রেল ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। কোনো সময় প্রাণের ঝুঁকি নিয়ে সে পথে চলাচল করতে হয়। এসব নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে বারবার এই সমস্যা সমাধানের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের দাবি জানানো হয়েছে। অথচ রেল বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে বিশেষ উদ্যোগ নিতে দেখা যায় না। ফলে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ব্রডগেজ লাইন সম্প্রসারণ হলেও যাত্রীদের বছরের বেশ কয়েক মাস চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সমস্যার সমাধানে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেল লাইন সম্প্রসারণের দাবি শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে 9 ফেব্রুয়ারি 2016 সালে হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক গণসমাবেশ থেকে করা হয়েছিল। পরবর্তীতে এ বিষয়ে স্মারকপত্র প্রদান সহ বিভিন্নভাবে রেলওয়ে বিভাগের নিকট দাবি জানানো হয়। 2022 সালে ভারত সরকারের পক্ষ থেকে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেল লাইন সম্প্রসারণের জন্য প্রাথমিক জরিপের কাজ শুরু করা হয়, কিন্তু পরবর্তীতে এর অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের রেল যাত্রীদের সুবিধার জন্য এই রেল লাইন সম্প্রসারণ খুবই জরুরি। সংগ্রাম কমিটির পক্ষ থেকে তাই বরাক উপত্যকার সব কয়টি সংগঠনের নিকট উক্ত গণসমাবেশে যোগদান সহ সমর্থন চাওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো গতি বাড়াতে বৈদ্যুতিকীকরণে জোর উত্তর পূর্ব সীমান্ত রেলের। নতুন দুটি বৈদ্যুতিক সেকশনে বৈদ্যুতিক লোকর সফল পরীক্ষা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ক্রমাগত উন্নয়নের ক্ষেত্রে ভারতীয় রেলওয়ের প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্পূর্ণ বৈদ্যুতিক ও শূন্য কার্বন রেল নেটওয়ার্কের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বৈদ্যুতিকীকরণ অভিযানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে আনুমানিক 2828 কিলোমিটার সফলভাবে বৈদ্যুতিকীকরণ করা হয়েছে, যা এই জুনের মধ্যে বৈদ্যুতিকীকরণ কাজের প্রায় 70% উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করেছে। এর উদ্দেশ্য হলো সমগ্র উত্তর পূর্ব সীমান্ত রেল নেটওয়ার্কে কার্বন নির্গমন হ্রাস করা এবং পরিচালনামূলক দক্ষতা বৃদ্ধি করা। অতিরিক্ত সেকশনে বৈদ্যুতিক ট্রেকশন কার্যকর করার এক বৃহৎ অগ্রগতি ঘটেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দুটি সেকশনে তথা 2025 সালের 29 জানুয়ারি লামডিং ডিভিশনের আগরতলা সাবরুম সেকশনের মধ্যে বৈদ্যুতিক লোকর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। এরপর 2025 সালের 30 ও 31 জানুয়ারি আলিপুরদুয়ার ডিভিশনের নিউ কুচবিহার বামনহাট সেকশনের মধ্যে বৈদ্যুতিক লোকর আরেকটি সফল পরীক্ষা করা হয়। দুটি পরীক্ষায় সর্বাধিক সেকশনাল গতিবেগে পরিচালনা করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে যে বৈদ্যুতিকীকরণ অভিযান চালানো হচ্ছে তা দেশের উত্তর পূর্ব অঞ্চলে রেল সংযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো দিল্লি বিধানসভা ভোটে বিজেপিকে হারানোই লক্ষ্য। আপের প্রচারে রাজধানীতে একজাক তৃণমূল সাংসদ। 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন। ভোট গণনা হবে 8 ফেব্রুয়ারি। মোট 70 আসনের মধ্যে একদিনই ভোট গ্রহণ হবে। আসন্ন নির্বাচনে শাসক দল আম আদমি পার্টি, কংগ্রেস ও বিজেপির মধ্যে একটি শক্তিশালী ত্রিমুখী লড়াই চলছে দেশের রাজধানীতে। দিল্লি বিধানসভা নির্বাচনে এবার আপের হয়ে প্রচারে নামল তৃণমূল। দলের তরফে ঘরোয়াভাবে সে বার্তা আগেই দেওয়া হয়েছিল। এবার প্রকাশ্যে দিল্লির শাসক দলের হয়ে প্রচারে নেমে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূলের একাধিক সাংসদ দিল্লিতে প্রচার করলেন আপের হয়ে। জনসভা করলেন শত্রুঘ্ন সিনহা, মহুয়া মৈত্ররা।
দিল্লির কৃষ্ণনগর লক্ষ্মীনগর এলাকায় জনসভা করেছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিহারীবাবু জনপ্রিয় ব্যক্তিত্ব, জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ, তার উপর হিন্দিতে সুবক্তা হিসেবে কদর রয়েছে। তাই শত্রুঘ্ন সিনহাকে দিল্লির বুথে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এদিকে আরও এক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রচার করেছেন দিল্লির করলবাগ বিধানসভা এলাকায়। সুবক্তা হিসেবে মহুয়ারও সুনাম রয়েছে। শত্রুঘ্ন সিনহা বলেছেন, জাতীয় স্বার্থে বিজেপিকে হারানো জরুরি, তাই আপের হয়ে প্রচার। আসলে দিল্লিতে আপের প্রচার তৃণমূলের সামিল হওয়াটা স্বাভাবিক। জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের অন্যতম শরিক কেজরিওয়ালের আপ, আর উদ্যোক্তা বাংলার শাসক দল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের অনেকেই কেজরিওয়ালের প্রচারে নিজেদের দলের সাংসদদের ময়দানে নামিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব নিজে প্রচারে নেমে গিয়েছেন। তাই তৃণমূল সাংসদদের প্রচারে নামানোটা বিশেষ চমকপ্রদ নয়। ওয়াকিবহাল মহলের একাংশের মতে শত্রুঘ্ন সিনহাদের আপের হয়ে প্রচারে নামিয়ে কংগ্রেসকেই বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী। এমনিতে ইন্ডিয়া জোটের মূল তালিকা শক্তি হিসেবে তৃণমূলের পক্ষে বারবার সওয়াল করেছেন বিরোধী দলের অনেকেই। মমতাও একাধিকবার কংগ্রেসের দাদাগিরি নিয়ে সরব হয়েছেন। সাফ বার্তা, জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ক্ষেত্রে ক্ষুদ্র অহংবোধ ছাড়তে হবে শতাব্দী প্রাচীন দলকে। পরবর্তী খবরটি হলো, কানাডা, মেক্সিকো, চীনা পণ্যের উপর চড়া শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প, পাল্টা প্রতিশোধ ট্রুডোরও। হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেই সড়ি ঘুরাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি স্বাক্ষর করে কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের উপর চড়া শুল্ক চাপালেন। ইতিমধ্যে এক্সিকিউটিভ অর্ডারে সই করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে নয়া শুল্ক নীতি। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপের পর হাত গুটিয়ে বসেন এই কানাডা, মেক্সিকো। তারাও পাল্টা মার্কিন পণ্যের উপর কর চাপিয়েছে। যদিও আলোচনা এবং আন্তর্জাতিক ফোরামে নালিশের পথে হাঁটতে চলেছে বেজিং। 3টি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বলা হয়েছে আমেরিকায় কানাডা এবং মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর 25% শুল্ক চাপানো হলো। কানাডার রাজধানী অটোয়া থেকে আমদানি করা শক্তি সম্পদের অর্থাৎ খনিজ তেল, স্বাভাবিক গ্যাস এবং বিদ্যুতের উপর 10% কর আরোপ করা হয়েছে। চীন থেকে আমদানি করা সামগ্রী থেকেও 10% নেবে ট্রাম্প প্রশাসন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুতে ট্রাম্প লিখেছেন, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের মাধ্যমে এই কর আরোপ করা হলো, কারণ অবৈধ অনুপ্রবেশকারী এবং বিষাক্ত মাদক আমেরিকার নাগরিকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। পাল্টা আমেরিকার পণ্যের উপর 25% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী 21 দিনের মধ্যে এই নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। একই পথে হাঁটছে মেক্সিকো। তবে চীন আলোচনায় বসে সমস্যা মেটাতে চায় বলে জানিয়েছে। জানা গিয়েছে, গত সপ্তাহে কলম্বিয়া থেকে আসা পণ্যের উপরও 25% শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তারা তাদের দেশের শরণার্থীদের ফেরত নিতে চায়নি। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের পর নতুন দিল্লির কপালেও চিন্তার বাজ গভীর হয়েছে, কারণ আমেরিকায় আমদানি করা ভারতীয় পণ্যের উপর চড়া শুল্ক চাপানোর হুমকিও দিয়ে রেখেছেন বন্ধু ট্রাম্প। তা কার্যকর হলে ভারতীয় বাণিজ্য যে মার খাবে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে সাউথ ব্লকের কূটনৈতিক দৌত্য কতটা কার্যকর হয় সেদিকে নজর থাকবে সকলের। পরবর্তী খবরটি হলো, বইমেলার ডাস্টবিনে হাসিনার ছবি, আবর্জনা ফেললেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। বদলের বাংলাদেশ, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাস্টবিনের গায়ে সাঁটানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। আর সেই ডাস্টবিনেই নোংরা ফেললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এর থেকে অবাক বিষয়, এই ডাস্টবিন কোথায় রাখা হয়েছে? সে দেশের সব থেকে বড় বইমেলায়। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করা হয়েছে, আর তারপর থেকে উত্তাল হয়েছে নেট দুনিয়ায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি, তাও আবার নাকি ডাস্টবিনে। এমনটা যে কখনো হতে পারে তা আন্দাজই করতে পারেনি কেউ। কিন্তু গোটা বিশ্বের কাছে এটা অস্বাভাবিক হলেও ইউনূসের বাংলাদেশে যেন এটা স্বাভাবিক ছবি, দাবি ওয়াকিবহাল মহলের। সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গিয়েছে, অমর 21-এর বইমেলায় এবছর স্টল দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন। আর সেই স্টলের পাশেই নাকি বসানো হয়েছে এই ডাস্টবিন, যার গায়ে আটকানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত ছবি। শনিবার থেকে শুরু হয়েছে অমর 21-এর বইমেলা। সেই মেলাতে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সফরে তার সঙ্গী হয়েছিলেন প্রেস সচিব শফিকুল। বইমেলায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলেও যান তারা, আর সেখানেই হাসিনার ছবি সহ সেই ডাস্টবিনে গিয়ে আবর্জনা ফেলে ছবি তুলেন তিনি। উল্লেখ্য, শনিবার থেকে ঢাকায় শুরু হয়েছে অমর 21-এর বইমেলা। প্রতি বছরের মতো এই বছরও ভাষা আন্দোলনের স্মৃতিতেই আয়োজন হয়েছে এই বইমেলার। আয়োজনের উদ্দেশ্য বরাবরের মতো একই থাকলেও বদলেছে পরিস্থিতি। প্রতি বছর হাসিনাই এই বইমেলার উদ্বোধন করে থাকেন, কিন্তু এই বছর তিনি নেই, তার পরিবারও নেই, তার সরকারও নেই।
বাংলাদেশে বদলেছে পরিস্থিতি, দেশের অন্দরে এখন রাজনৈতিক অস্থিরতা, পড়ে গিয়েছে হাসিনার সরকার, দেশ ছাড়া হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, পিছনে ফেলে গিয়েছেন অস্থির বাংলাদেশকে, যেখানে ভাঙছে মুজিব মূর্তি, যেখানে ডাস্টবিনে ঠাঁই পাচ্ছেন শেখ হাসিনা। পরবর্তী খবরটি হলো, চন্দ্রশেখরকে বাতিল 1000 টাকার নোটের সঙ্গে তুলনা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে বাতিল 1000 টাকার নোটের সঙ্গে তুলনা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। চন্দ্রশেখরকে কটাক্ষ করে রেবন্ত বলেন, ভারত রাষ্ট্র সমিতি প্রধান বাতিল 1000 টাকার নোটের মতো। বাজারে যার কোনো মূল্য নেই, এই নোট নিজের কাছে রাখলে জেলে যেতে হবে। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে হেরে গদিচ্যুত হতে হয়েছে চন্দ্রশেখর রাওকে। তবে ফের ক্ষমতায় ফিরতে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছেন বিআরএস প্রধান। সম্প্রতি এক জনসভায় কংগ্রেসকে নিশানায় নিয়ে তিনি অভিযোগ করেন, মাত্র 1 বছরেই কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে। আগামী বিধানসভা নির্বাচনে এই সরকারের পতন হবে এবং বিএসআর ফের ক্ষমতায় ফিরবে। চন্দ্রশেখরের সেই অভিযোগের পাল্টা তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার মোগলিগিড্ডা এক জনসভায় রেবন্ত রেড্ডি বলেন, নিজের দলের কর্মীদের সামনে বড়াই করে কোনো লাভ নেই। একটা সময় এই নোটের অনেক দাম থাকলেও এখন মূল্যহীন। তার কথায়, কংগ্রেস শাসনে বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন তেলেঙ্গানাবাসী, তাদের আর চন্দ্রবাবুর প্রতি কোনো আগ্রহ নেই, তাই তার ক্ষমতায় ফেরার প্রশ্নই উঠে না। পরবর্তী খবরটি হলো, পেন্টাগন থেকেও 10 গুণ বড় সেনা কমান্ড সেন্টার গড়ছে চীন, এমনই দাবি মার্কিন গোয়েন্দাদের। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, রাজধানী বেজিং থেকে 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে প্রায় 1500 একর জায়গার উপর সেনা কমান্ড সেন্টার গড়ছে চীন, যা দৈর্ঘ্যে ও প্রস্থে প্রায় 4 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এটি আকারে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক স্থাপনা ও অফিস ভবন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত পেন্টাগনের চেয়ে 10 গুণ বড় হবে। ধারণা করা হচ্ছে, চীনের সেনা কমান্ডার সেন্টার দুর্গের মতো কাজ করবে। এর নিচে বাংকার সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা থাকবে। পরমাণু যুদ্ধ বা অন্য কোনো অতি জরুরি মুহূর্তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডাররা এতে আশ্রয় নিতে পারবেন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানা গেছে, চীনের এই সামরিক স্থাপনার নির্মাণ কাজ শুরু হয়েছে 2024-এর মাঝামাঝি। 2027 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করা হতে পারে। সম্ভাব্য নাম হতে পারে বেজিং মিলিটারি সিটি। লক্ষণীয় বিষয় হলো, এই নির্মাণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। তাদের দাবি, এই বিষয়ে বিস্তারিত কিছুই জানি না। ওই সম্ভাব্য প্রকল্প এলাকায় চীনা সামরিক কর্মকর্তাদের উপস্থিত থাকতে দেখা যায়নি বলে সূত্রের দাবি। তবে নির্মাণ স্থাপনার 4 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই নির্মাণস্থলে ড্রোন উড়ানো বা ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করে সতর্কবার্তা সূচক চিহ্ন লাগানো রয়েছে। চীন গত কয়েক বছর ধরে তাইওয়ানকে সতর্ক করে আসছে। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছে কয়েকবার। তারপরও তাইওয়ান আমেরিকার সঙ্গে সম্পর্ক আরো গভীর করছে। বিশেষজ্ঞদের ধারণা, 2027 সালের মধ্যে তাইওয়ানে অভিযান চালাতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই কারণেই এত বড় সেনা কমান্ড গড়ছে বেজিং। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।